হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস, এবং এই টপিকস থেকে বারবার পরীক্ষায় আসে ভার্চুয়াল রিয়েলিটি, যার আক্ষরিক অর্থ ভার্চুয়াল শব্দের অর্থ কৃত্রিম, আর রিয়েলিটি শব্দের অর্থ বাস্তবতা, বা ভার্চুয়াল রিয়েলিটিকে আমরা বলতে পারি কৃত্রিম বাস্তবতা, বা ইংরেজিতে বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি, সংক্ষেপে আমরা বলতে পারি VR। এই ভার্চুয়াল রিয়েলিটি আসলে কী জিনিস? দেখো, এখানে সংজ্ঞাটি লেখা আছে যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। দেখো, আমরা সবাই রাতে যখন ঘুমাই, আমরা এই জিনিসটার সাথে সবাই কিন্তু পরিচিত। দেখো তো, আমরা স্বপ্ন দেখি, তো স্বপ্ন দেখার সময় সেটা কি আসলে আমাদের বাস্তবে ঘটে? বাস্তবে কিন্তু ঘটে না। অনেক সময় স্বপ্নের ভিতরে আমরা ভয় পাই, হাসি, কান্না করে দিই। অনেক সময় অনেক উঁচু জায়গায় আমরা কী করি, উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি, বা আমরা উড়তেছি, বা আমাদেরকে কেউ পিছন থেকে তাড়া করছে, আমরা দৌড়াচ্ছি। এই যে ঘটনাগুলো ঘটে, সেটা কি আমাদের স্বপ্নের মাধ্যমে ঘটে। এখন এমন একটি পরিবেশ তোমাকে তৈরি করে দেয়া হলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, যে সেই পরিবেশটাকে আমরা বলি 3D পরিবেশ। 3D পরিবেশ, এই যে 3D পরিবেশ তোমাকে তৈরি করে দেয়া হলো, এবং বিভিন্ন ICT যন্ত্রের মাধ্যমে তুমি এটি অনুভব করলে, কিন্তু প্রকৃত এই জিনিসটা বাস্তবে ঘটতেছে না। শুধুমাত্র তোমার ওই ডিভাইসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে তুমি অনুভব করছো। এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দেখো, এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে গেলে বা ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করতে গেলে কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়, সফটওয়্যার প্রয়োজন হয়, ডিভাইস প্রয়োজন হয়। সেগুলোকে বলা হচ্ছে উপাদান। যেমন ধরো, আমাদের কিছু হার্ডওয়্যার দরকার, কিছু সফটওয়্যার দরকার, তাই না? তো দেখো, প্রথমে আছে HMD। পূর্ণরূপ হচ্ছে হেড ডিসপ্লে। এটি এক ধরনের বিশেষ চশমা যা চোখে পরা থাকে, এবং চোখে পরা অবস্থায় আমরা শুধুমাত্র ওই চশমার ভিতরে আমাদের চোখটি থাকে, এবং যখন 3D যে পরিবেশটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়, সেটি আমরা উপভোগ করি, অর্থাৎ সেটি আমরা দেখি এই HMD ডিসপ্লের মাধ্যমে, বা বিশেষ চশমার মাধ্যমে। এরপরে দেখো ডেটা গ্লোভটা আমরা হাতে পরিধান করি, এক প্রকার হাতে পরিধান করার গ্লাভস। এই গ্লাভসে এমন কিছু ভাবে তোমাকে তৈরি করা হয় যে যখন 3D যে পরিবেশটি আমরা দিচ্ছি, সেই পরিবেশে যদি হাতের কোনো কাজ থাকে, বা মনে করো তুমি ক্রিকেট খেলা উপভোগ করো বা ফুটবল খেলা, তোমার বলটা যখন আসছে, তুমি যখন হাত দিয়ে ধরতেছো, ঠিক হাতেও ওই রকম একটা ফিল দেওয়ার জন্য ওই গ্লোভসটা ব্যবহার করা হয়। বডি স্যুট দেখো, পুরো অনেক সময় আমরা সিনেমা দেখি, বিভিন্ন হলিউডের মুভি দেখি বা বিভিন্ন বলিউডের মুভি দেখি, যে পুরো দেহটি একটি কাপড়ে, বা গেমিং যারা করে তারা জানে যে পুরো দেহটি যদি একটি স্যুটের মাধ্যমে আবদ্ধ করা হয় এবং বিভিন্ন সেন্সর থাকে, তো এটাই হচ্ছে আমাদের বডি স্যুট। তখন আমাদের পুরো বডি পার্টটাই আমরা অনুভব করার চেষ্টা করি যে এই পরিবেশ, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে যে পরিবেশটি হচ্ছে, সেটি পুরো যেন আমাদের বডিতেই যতটুকু সম্ভব যন্ত্রের মাধ্যমে, এই সেন্সরের মাধ্যমে আমাদের শরীরকে অনুভব করানো, এটি করা হয়। এরপরে দেখো, শুধুমাত্র আমরা দেখতেছি, অনুভব করছি, এগুলোই যথেষ্ট নয়। আমাদের এর জন্য শোনারও প্রয়োজন। অর্থাৎ আমি যদি একটি যুদ্ধক্ষেত্রে চলে যাই বা একটা গেম করতেছি, তার ভিতরে আমাদের শব্দটাও জানা প্রয়োজন, তাই না? সেই শব্দটার জন্য আমাদের হাই কোয়ালিটি অডিও প্রয়োজন। এরপরে আছে রিয়েলিটি ইঞ্জিনটাও আমাদের প্রয়োজন। এরপর আছে সেন্সর, এরপর আছে সিমুলেশন সফটওয়্যার হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো চালনা করে এই পরিবেশগুলো তৈরি করবে, এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার আছে। সেন্সর ওই যে আগেই বললাম যে বিভিন্ন সেন্সর থাকে আমাদের এই সব যন্ত্রপাতির, যখন আমরা বডিতে লাগাবো, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় অনুভব করব। মনে করো তুমি এমন একটি পরিবেশ তৈরি করলে যেখানে তুমি একজনকে ঘুষি মারতেছো বা একজনকে চড় মারতেছো, তাহলে তোমার হাতে বাস্তবে তুমি চড় মারলে বা ঘুষি মারলে তোমার হাতে যে অনুভব হবে, একটু হালকা চাপ অনুভব হবে, সেই চাপটা এই সেন্সরের মাধ্যমে তোমাকে দেয়া হবে। এই ভার্চুয়াল রিয়েলিটি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেসব কাজগুলো করে থাকি, বা আমাদের সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তো সেই সব ক্ষেত্রে আমরা
ভিআর ব্যবহার করতে পারি। দেখো, ভিআর আমরা শিক্ষা এবং গবেষণায় ব্যবহার করতে পারি। কিভাবে? আমরা যেটা পড়াশোনা করতেছি সেটা কি আমরা বইয়ে পড়তেছি বা আমরা কল্পনা করে নিচ্ছি, ঠিক ওই জিনিসটা যদি আমি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে যদি আমি দেখতে পারি, অনুভব করতে পারি, তাহলে সেটি আমার অনেক কাজে দিবে। এবং গবেষণার ক্ষেত্রে তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এমন টপিকস আছে যেগুলো আমরা অনেক সময় খুবই কষ্টসাধ্য হয়ে যায় গবেষণা করা, সেগুলো আমরা এই ভিআরের মাধ্যমে খুব সহজেই কাজে লাগাতে পারি। এরপরে দেখো, চিকিৎসা ক্ষেত্রে কীভাবে করতে পারি। যেমন অনেক ডাক্তার আছে যারা প্রশিক্ষণ দিতে হয় যে যখন অস্ত্রোপচার করা হয় বা অপারেশন করা হয়, তার আগেই তারা বিভিন্ন সার্জারি, যেগুলো ক্রিটিক্যাল সার্জারি, সরাসরি রোগীকে দেওয়ার আগেই বা বিভিন্ন ডক্টরকে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ দেওয়ার সময় আমরা ভিআরের মাধ্যমে তাদেরকে অনেক ডক্টরকে একসাথেই আমরা ভিআরের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারি। এরপর দেখো, যানবাহন চালানো ও প্রশিক্ষণে দেখো, যানবাহন চালনা করার জন্য বা মোটর ড্রাইভিং বা কার ড্রাইভিং যখন আমরা শিখি, যদি আমরা রাস্তায় সরাসরি উঠে পড়ি, মনে করো প্রথম তুমি শিখতেছো যানবাহন চালনা করা, তাহলে তুমি যদি প্রথমে উঠে পড়ো একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যদি ঘরে বসে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঘরে বসে কিভাবে একেবারেই মানে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা খুব সহজে বাস্তব জিনিসটা শিখে ফেলতে পারি, সেটি কিসের মাধ্যমে? ভিআরের মাধ্যমে। ফ্লাইট সিমুলেশন, দেখো যানবাহন শেখার জন্য তো আমরা অন্ততপক্ষে দুর্ঘটনা কম হতে পারে, কিন্তু আমরা যদি ফ্লাইট সিমুলেশন যদি ব্যবহার না করি, সরাসরি একজন পাইলটকে একেবারে প্রথমেই বিমান চালানো শেখাই, সেক্ষেত্রে কিন্তু বাস্তবিক বিমান দিয়ে সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণটা বেশি হয়। এর জন্য আমরা কি হয়, বিভিন্ন পাইলটদের প্রথমে কি করা হচ্ছে যে ভিআরের মাধ্যমে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিআরের মাধ্যমে ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে তাদেরকে পাইলটদের বিমান যে চালাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর দেখো, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা। দেখো, আমরা কেউ কি 1971 সালে দেখেছি স্বচক্ষে? তোমরা যারা পড়াশোনা করছো এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে, হয়তো বা আমরা এগুলো সিনেমা বা বিভিন্ন নাটিকা বা আমরা বইয়ে পড়েছি, কিন্তু বাস্তবে তো আমরা দেখিনি। কিন্তু এমন যদি আমরা 3D পরিবেশ ব্যবহার করে এই 1971 সাল বা আরও আগের কোনো ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে যদি আমরা সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারি, পরিবেশটি তৈরি করতে পারি, তখন আমরা এই সব উপাদানগুলো ব্যবহার করে ঠিক এমন একটি পরিবেশ চলে আসলো যে আমি ওই চশমাটা পরে দেখতে পাচ্ছি যে আমার সামনে গোলাগুলি হচ্ছে, যেন আমি যুদ্ধের মাঝখানে চলে এসেছি। তাহলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাদের ইতিহাস এবং ঐতিহ্য রক্ষা আমরা যে বই পড়ে যে শিখি, দীর্ঘদিন মনে থাকে বই পড়েও, তখন আমরা যদি এই ভিআর ব্যবহার করি, তখন সেটি আমাদের সারা জীবন মনে থাকবে। মানে এমন একটি পরিবেশে তুমি চলে যাবে যেন মিলিটারি গুলি ছুটছে, যেন মনে হবে যেন তোমার দিকেই আসতেছে, তাই না? বা মুক্তিবাহিনী যখন তাদেরকে ধাওয়া করতেছে, মনে হবে যেন তুমিও ধাওয়া করতেছো মিলিটারিকে। তো আসলে ব্যাপারটা খুবই মজাদার হবে এবং আমাদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে। তো দেখো, সামরিক ক্ষেত্র, তো বিভিন্ন দেশে আমাদের আর্মি আছে বা বিভিন্ন পুলিশ আছে, তাই না? তো এদেরকে যদি আমরা যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করতে থাকি, সরাসরি যুদ্ধ করি, সেক্ষেত্রে আমাদের গুলির অপচয় হয়, সময় নষ্ট হয় এবং বিভিন্ন অনেক এরিয়া জুড়ে আমাদের সেখানে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি করতে হয়, বিভিন্ন রকম সরঞ্জাম ব্যবহার করতে হয়, তাই না? তো এগুলোর জন্য অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু আমরা সামরিক ক্ষেত্রে একই সাথে একটি রুমের ভিতরে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটি রুমের ভিতরে বিভিন্ন সৈন্যকে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হই। তো এই প্রশিক্ষণের মাধ্যমে কী হবে, খুবই অল্প সময়ে কিন্তু আমরা সামরিক ক্ষেত্রে যুদ্ধের একটা প্রশিক্ষণ দিতে পারবো, সেটি 3D পরিবেশ বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, যাতে তারা বাস্তবেও এই প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরে এটি তারা বাস্তবে কাজে লাগাতে পারে এবং একই সাথে আমরা অনেক সৈন্যকে প্রশিক্ষণ দিতে সক্ষম হব। তাহলে আমাদের সামরিক ক্ষেত্রে আরেকটি জিনিস বলিনি, সামরিক ক্ষেত্রে অনেক সময় কী হয় যে এমন একটি কৌশল যেটি বাস্তবে সেট করা সম্ভব না। তুমি সেট না করলে, তুমি সেখানে যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু বাস্তবে যে আমরা কখনোই সেটি যুদ্ধক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না।
সেটা পরীক্ষার ক্ষেত্রে হয় বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘটে। তো এমন এমন কঠিন কঠিন মুহূর্ত আছে যেগুলোর পরিবেশ বা সেট আপ আমরা 3D পরিবেশের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারি। যেমন পাহাড়ে যুদ্ধ, হঠাৎ করে এখনই পাহাড়ে যুদ্ধ, এখনই সমতলে যুদ্ধ, এখনই পানির ভিতরে যুদ্ধ, বা এমন এমন যুদ্ধের পরিবেশ তৈরি করা যায় যেটি মুহূর্তেই আমাদের তৈরি করা সম্ভব হয়। এরপর দেখো গেমস ও বিনোদন, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো গেমস বর্তমানে তরুণ প্রজন্ম যারা আছে সারা বিশ্বে তারা কিন্তু গেমস খেলেন। তো গেমসে তারা অনেকে আসক্ত হয়ে যান। অনেকে আছে কি যে বাসায় একটি ডিসপ্লে ব্যবহার করে, জয়স্টিক ব্যবহার করে তারা গেম খেলতেছে বা বিভিন্ন আরও জিনিসপত্র ব্যবহার করে খেলতেছে। কিন্তু এমন যদি হয় তুমি একটি বিশেষ চশমা পরে আসো, তোমার কোনো আলাদা মনিটর নাই, শুধু ওই চশমা প্লাস হাতে সেন্সর, এবং তুমি বসে আসো এমন একটি চেয়ারটাও দুলতেছে তোমার ওই সফটওয়্যারের মাধ্যমে, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ হয়, তাই না? ঠিক গেমস এবং বিনোদন যেমন 3D মুভি আমরা দেখতে পারি এবং অনুভবও করতে পারি মুভির ভিতরে কী হচ্ছে। তো এইগুলো যখন হচ্ছে সেটাও কিন্তু আমরা ভিআরের মাধ্যমে করতে পারি। নগর পরিকল্পনা, দেখো আমাদের বিভিন্ন শহর বা বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে যখন আমরা বিল্ডিং তৈরি করি বা নগরকে আবার নতুনায়ন করি বা এই জায়গায় বিল্ডিং করি, ওই জায়গায় বিল্ডিং করি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কি হয়, যদি আমরা বাস্তবে একটি চশমা পরে যদি দেখতে পারি যে এখানে বিল্ডিং হচ্ছে, এই রাস্তাটা দিয়ে এইভাবে গাড়ি আসবে, এইভাবে আসবে, তো আমরা বাস্তবেই তৈরি হওয়ার আগেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারছি যে এই এরিয়ার বা এই শহরের চিত্রটা কেমন হতে পারে। সেক্ষেত্রে আমরা যারা নগর পরিকল্পনা করেন, ইঞ্জিনিয়ারগণ বা বিভিন্ন নগরের সাথে সংশ্লিষ্ট প্রশাসক আছেন, তারা কিন্তু এটি দেখতে পারে ভিআরের মাধ্যমে, এবং তারা ওই ভিআরের মাধ্যমে দেখে তারা বিভিন্ন কিছু আইডেন্টিফাই করতে পারে যে আরও নতুন কী কী সংযোজন করা গেলে মানুষের জন্য ভালো হয়, বা কী বাদ দিলে ভালো হয়, বা কোথায় এই বিল্ডিংটা স্থাপন করলে ভালো হয়, বা কোথায় সরকারি প্রতিষ্ঠান, এই স্কুল কলেজ বা তোমার বলো যে চিকিৎসার জন্য মেডিকেল দিলে ভালো হয়, তাই না? তো এইগুলো আমাদের ভিআরের মাধ্যমে সাহায্য হচ্ছে। দেখো মহাকাশ গবেষণা, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমানে বাংলাদেশও কিন্তু স্যাটেলাইট 57তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে অলরেডি বাংলাদেশ। তো এই বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, এখন বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন বিজ্ঞানী আছে, বা সম্প্রতি আমাদের পাশের দেশ ভারতও কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে তারা কিন্তু অনেক পরিকল্পনা করে তারা চাঁদে যাচ্ছে, মঙ্গলে রকেট পাঠাচ্ছে, তাই না? তারা এগুলো করতেছে। তো আমাদের দেশেও একসময় আমরা আশা করব যে আমাদের দেশেও আমরা কি করব, মহাকাশে আমাদের রকেট যাবে, বিভিন্ন কিছু আমরা পাঠাবো, স্যাটেলাইট পাঠাবো নিজেদের অর্থায়ন এবং নিজেদের প্রচেষ্টার মাধ্যমে। তো এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা এমন একটি পরিবেশ দিতে পারি যে মহাকাশে, যেমন ধরো যেটা আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, মহাকাশে যে স্পেস স্টেশন আছে, সেখানে বিভিন্ন নভোচারীরা থাকেন। তো দীর্ঘকাল যে থাকেন সেই জায়গার পরিবেশ, বা মনে করো একজনকে চাঁদে পাঠানো হবে, চাঁদের যে পরিবেশ সেটাই ওই 3Dর মাধ্যমে আগেই ভিআরের মাধ্যমে তাকে অভ্যস্ত করানো হয়। অভ্যস্ত করানোর পর তাকে সেখানে পাঠানো হয়। তো আমাদের এই যে প্রয়োগ ক্ষেত্রগুলো আছে, এই ভিআরের মাধ্যমে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব বা অভ্যাসে পরিণত হবে, তখন আমাদের কিছু নেতিবাচক দিক বা খারাপ দিকও ফুটে ওঠে। সেগুলো কি, সেগুলো একটু দেখি। দেখো প্রথমেই আমি বলি, এই যে আমাদের জিনিসপত্রগুলো আছে, সফটওয়্যার বলি, হার্ডওয়্যার বলি, বা আমাদের উপাদান যেগুলো আছে, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আর এগুলোর মেইনটেনেন্স বলো, ইনস্টলেশন বলো, বা রক্ষণাবেক্ষণ বলো, সব কিছুই কিন্তু অনেক জটিল। এরপরে আসো দেখো কল্পনার জগতে বিচরণ। আমরা যদি বেশি যদি ওই চশমা পরে শুধুমাত্র ওই ঘরের ভিতরে ওই 3D পরিবেশে সময় কাটাই, সেক্ষেত্রে কি হবে, আমার বাইরের জগৎ যে একটা আছে, এই জগৎটা কিন্তু আমরা ভুলে যাব। শুধুমাত্র ওই জগৎটাই আমরা অনুভব করার চেষ্টা করব। এতে কি হবে, আমাদের বিচরণ ঠিকই থাকবে শুধুমাত্র কল্পনার জগতে। আমি তখন বাইরে যেতে আমার ভালো লাগবে না, আমার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো না, আমার শুধু ওই যে এই গেমস, বিনোদন বা বিভিন্ন কিছু আমার উপভোগ করতে ইচ্ছা হবে। তো এটি একটি সমস্যা আমাদের, যে কল্পনার জগতে বিচরণ হলে তখন কী হবে, স্বাস্থ্যেরও ক্ষতি হবে। তো এর ফলে কি হয়, মনুষ্যত্বহীনতা হয়। সেটা কি, যে মানবিক যে একটা বৈশিষ্ট্য, একজন অন্যজনের প্রতি যে একটা সহানুভূতি, সহমর্মিতা, বন্ধুবান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে আমাদের চলাচল, এগুলোর ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, এবং এগুলোর জন্য আমাদের মনুষ্যত্বহীনতা ঘটতে পারে।
তো আজকে আমরা বুঝলাম যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বা কৃত্রিম বাস্তবতা কী জিনিস, তার উপাদানসমূহ কিভাবে ব্যবহার হচ্ছে এবং এই উপাদানসমূহ ব্যবহার করে কি কি প্রয়োগ ক্ষেত্র আমাদের আছে, প্লাস আমাদের এই অভ্যস্ত হয়ে গেলে বা অভ্যাস হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটি আমরা এখানে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি শেয়ার করো। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখো এবং কমেন্ট করো সামনে কোন ভিডিও তোমরা দেখতে চাও। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও।